এই ভিডিওতে মধ্যযুগের বাংলা সাহিত্যের বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা হবে। এই প্রশ্নগুলো আমাকে অনেকজনেই পাঠিয়েছিল। সেই প্রশ্নের উত্তরগুলো একটি ভিডিওর আকারে প্রকাশ করে দিলে তোমাদের সুবিধা হবে এবং ইন্টারভিউতে দিতে যাওয়ার আগে তোমরা অনেকখানি উপকৃত হবে। সেই জন্য এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন ছিল যে বাংলা সাহিত্যের মানবতাবাদী কবি কাকে বলা হয়? দেখো, বাংলা সাহিত্যে প্রথম মানবতাবাদী কবি বলা হয় চণ্ডীদাসকে। এই চণ্ডীদাসের নামকরণ নিয়ে বিতর্ক থাকলেও আমরা এটুকু বলতে পারি যে চণ্ডীদাস ছিলেন জাতপাত সংস্কারের ঊর্ধ্বে একজন উদার মানুষ। তিনি লিখেছেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার এই মতবাদটি পরবর্তীকালে বাংলা সাহিত্যকে অনেকখানি সমৃদ্ধ করেছে। তাই আমরা বলতে পারি যে চণ্ডীদাস হলেন বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি। দ্বিতীয় প্রশ্ন ছিল যে চৌতিসা কি? চৌতিসা হলো মঙ্গল কাব্যের একটি অন্যতম প্রকরণ, যেখানে ক থেকে হ পর্যন্ত এই ৩৪টি বর্ণকে বাক্যের আদ্য অক্ষর হিসেবে চিহ্নিত করে নায়ক নায়িকা কর্তৃক দেবদেবীর স্তব গান। নায়কেরা বা তারা মূলত এই স্তব করেই দেবদেবীর স্নেহাধন্য হতেন এবং বিপদের কবল থেকে তারা মুক্ত হতে পারতেন। তৃতীয় প্রশ্ন ছিল যে বৈধী ভক্তি এবং রাগানুগা ভক্তি এটা কি? দেখো, বৈধী ভক্তি হচ্ছে বিধিসম্মত ভক্তি, বিধিবিধান মেনে, শাস্ত্রীয় আচার অনুচার মেনে যে ভক্তি, সেটাকে আমরা বলবো বৈধী ভক্তি। আর চৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে ভক্তিটি আমরা লালন পালন করলাম, সেটিকেই মূলত আমরা বলবো রাগানুগা ভক্তি। হ্যাঁ, একটি প্রশ্ন ইন্টারভিউতে যাওয়ার আগে আমাকে করেছিল, সেটা হচ্ছে যে কৃত্তিবাসী রামায়ণের কৃত্তিবাসী রামায়ণের বাধা কোথায়? দেখো, কৃত্তিবাসী রামায়ণের বাধা হচ্ছে যে কৃত্তিবাসী রামায়ণের জন্ম, আত্মপরিচয় আমরা পেলেও তার কাল নির্ণয় করতে আমরা পারিনি। কৃত্তিবাসী রামায়ণের অনেক পুঁথি আবিষ্কৃত হয়েছে, ফলত কৃত্তিবাসী রামায়ণের আদি যে পুঁথি বা শ্রীরাম পাঁচালের আদি পুঁথি, সেটাকেও কিন্তু আমরা এখনো অবধি চিহ্নিত করতে পারিনি। কৃত্তিবাসী রামায়ণ কবে প্রকাশিত হয়েছিল সেটি নিয়েও কিন্তু পণ্ডিত মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে। এই ৩টি পয়েন্ট ইন্টারভিউতে বললেও তোমাদের কিন্তু কৃত্তিবাসী রামায়ণের যে বাধা আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এর আরেকটি প্রশ্ন আমাকে করেছিল যে বৈষ্ণব পদাবলীর রাধা এবং শ্রীকৃষ্ণ কীর্তনের এই কাব্যের রাধা, এটির পার্থক্যটা কি? দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা এবং বৈষ্ণব পদাবলীর রাধা, এটার মধ্যে আপাত অর্থে পার্থক্য থাকলেও আমার কোথাও গিয়ে পরে মনে হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার একটা ক্রমবিকাশিত রূপ আছে। অর্থাৎ রাধা একজন লজ্জাশীলা কুলবধূ ছিলেন। তিনি বড়াইয়ের সূত্রে কৃষ্ণের সঙ্গে মিলিত হন এবং মিলন হওয়ার পরেই তার হৃদয়ে প্রেমের প্রতিস্ফুরণ ঘটে। এবং বংশীখণ্ড এবং রাধা বিরহ যখন তোমরা পড়বে, সেখানে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে আসলে রাধা কতখানি কৃষ্ণ প্রেমে অনুরক্ত হয়ে উঠেছিলেন। এখান থেকেই শ্রী বৈষ্ণব পদাবলীর রাধার কিন্তু জন্ম হচ্ছে। প্রমথনাথ ঋষি তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার যেখানে শেষ, পদাবলীর রাধার সেখানেই কিন্তু শুরু। আসলে এই কনসেপ্ট থেকেই মূলত তিনি এটা বলতে চেষ্টা করেছিলেন। তোমরা যদি বিদ্যাপতির রাধাকে দেখো, সেখানেও তোমরা দেখবে যে বিদ্যাপতির রাধার মধ্যেও ঠিক এরকমই একটা ক্রমবিকাশিত রূপ প্রকাশিত হয়েছে। বিদ্যাপতির রাধা আসলে রাধার মনের ভিতরের যে টানাপোড়েন, রাধার মনের ভিতরের যে যে যন্ত্রণা, সেটা কিন্তু বিদ্যাপতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একইভাবে চণ্ডীদাসের রাধা কিন্তু যোগিনী পাড়া প্রথম থেকেই। ফলে চণ্ডীদাসের রাধা কিন্তু একটা আত্মিক মিলনের মধ্য দিয়ে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হওয়ার চেষ্টা করেছেন। ফলত এটুকু আমরা বলতে পারি যে আম শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা এবং চণ্ডীদাস বিদ্যাপতি বা বৈষ্ণব পদাবলীর রাধার মধ্যে আপাত অর্থে তেমন ভাবে পার্থক্য না থাকলেও মূলত যদি একটি পার্থক্য নির্ণয় করতে হয়, তাহলে এটুকু বলতে হবে যে শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা আসলে একটি কাব্যগ্রন্থের শুধুমাত্র নায়িকা হিসেবেই প্রতিপন্ন হয়েছেন, কিন্তু
বৈষ্ণব পদাবলিতে রাধা আসলে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুপ্রেরণায় এটি একটি একটি অন্যতম মানবী রূপে তাকে চিহ্নিত করা হয়েছে। রাধা আসলে যে ভক্ত এবং ভগবান কৃষ্ণ যে আসলে ভগবান, তার সঙ্গে যে আত্মিক মিলনের একটি সোপান হিসেবে রাধাকে চিহ্নিত করা হয়েছে, এটা বৈষ্ণব পদাবলিতে কিন্তু পরবর্তীকালে প্রতিষ্ঠাপিত হয়েছে। অর্থাৎ রাধা চরিত্রের যে একটা আধ্যাত্মিক মোড়কের মধ্য দিয়ে রাধা চরিত্রকে যে প্রতিস্থাপন করা, এটা কিন্তু বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব পদকর্তারাই কিন্তু করতে সচেষ্ট হয়েছিলেন, যেটা আমরা বড় চণ্ডীদাসের কাব্যে আমরা মূলত পাইনি। তাই আপাত অর্থে আমার এটুকুই মনে হয়। যদি আরো তোমাদের কোনো বৈষ্ণব পদাবলী এবং শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা চরিত্রের পার্থক্য পাও, তোমরা কমেন্টে জানাবে। এর পরের একটি প্রশ্ন হয় যে ধর্মমঙ্গল কাব্যটি সমকালীন অন্যান্য মঙ্গল কাব্য থেকে তেমনভাবে জনপ্রিয়তা পায়নি কেন? দেখো, ধর্মমঙ্গল কাব্য যে সময়ে লেখা হচ্ছে, সেই সময়টি আসলে মোটেও কিন্তু মঙ্গল কাব্যের আবহ ছিল না। তার কারণ অষ্টাদশ শতাব্দীতে শুরু হচ্ছে ভারতচন্দ্রের যুক্তিবাদী সমাজ। ফলত এটুকু বুঝতে হয় যে অন্যান্য মঙ্গল কাব্যগুলো যেভাবে বিকাশের একটা সময় এবং সুযোগ পেয়েছিল, ধর্মমঙ্গল কাব্য কিন্তু ততটা সময় এবং সুযোগ পাচ্ছে না। ফলত ধর্মমঙ্গল কাব্যটা কিন্তু স্বভাবতই একটা তেমনভাবে জনপ্রিয়তা পাচ্ছে না। ধর্মমঙ্গল কাব্যটা মূলত রাঢ় দেশের মঙ্গল কাব্য হিসেবে প্রতিষ্ঠিত। অর্থাৎ ধর্মমঙ্গল কাব্য রাঢ় দেশে যতখানি তার মঙ্গল কাব্যের পুঁথি আবিষ্কৃত হয়েছিল বা রাঢ় দেশের অন্যান্য কবিরা এই সাহিত্যটি নির্মাণ করেছিল, অন্যান্য পূর্ববঙ্গের কবিরা বা অন্যান্য বঙ্গের কবিরাও কিন্তু সেভাবে কিন্তু এই সাহিত্যটাকে তেমনভাবে প্রতিস্থাপিত করতে পারেনি। এর পরের প্রশ্ন আসে যে অন্নদামঙ্গল কাব্য কার রাজসভায় লেখা হয়েছিল এবং অন্নদামঙ্গল কাব্যে বেশ কিছু প্রবাদ উল্লেখ করো। অন্নদামঙ্গল কাব্য তোমরা প্রত্যেকেই জানো রাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায় বা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় মূলত অন্নদামঙ্গল কাব্য লেখা হয়েছিল। অন্নদামঙ্গল কাব্যের বেশ কিছু প্রবাদ ইন্টারভিউতে জানতে চায় যে নগর পুরিলে কি দেবালয় এড়ায়, এরকম কিছু প্রবাদ তোমরা কিন্তু ইন্টারভিউতে বলতে পারবে। যে মধ্যযুগের আহ, সাহিত্যগুলো কিভাবে প্রেরণা পেয়েছে বা মধ্যযুগের সাহিত্যগুলো কিভাবে প্রতিষ্ঠাপিত হয়েছে। দেখো, মধ্যযুগের সাহিত্য মূলত তিনটি গোষ্ঠীর দ্বারা বা তিনটি ভাবে কিন্তু মধ্যযুগের সাহিত্যগুলো বিকশিত হয়েছে। এক নাম্বার হচ্ছে রাজসভার আনুকূল্য। কিরকম না, তোমরা জানো যে মধ্যযুগের সাহিত্যগুলো লেখা হচ্ছে কোনো না কোনো রাজসভার পৃষ্ঠপোষকতা থেকে। তোমরা জানো যে মিথিলার রাজা শিবসিংহের প্রেরণায় বিদ্যাপতি রচনা করছেন তার যে সমস্ত সাহিত্যগুলো আছে। তোমরা জানো যে কৃষ্ণচন্দ্র রাজার সভায় রামপ্রসাদ সেন এবং ভারতচন্দ্র রায়গুণাকরের মতো মানুষজনরা কিন্তু সাহিত্য নির্মাণ করছেন। ফলত এই যে রাজসভার আনুকূল্য থেকেই মধ্যযুগের সাহিত্যগুলো মূলত নির্মাণ হচ্ছিল। এর সঙ্গে থাকে ধর্মীয় গোষ্ঠীর অনুপ্রেরণা। কিরকম না, সমকালীন সময়ে সমকালীন সময়ে আহ, বেশ কিছু গোষ্ঠী মূলত আহ, এই মধ্যযুগের সাহিত্যটিকে বিকশিত করার একটি অন্যতম মানদণ্ড তৈরি হয়েছিল। তোমরা জানো যে আহ, আহ, গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে বাংলা সাহিত্য কিভাবে বিকাশ লাভ করেছে। চৈতন্য জীবনী সাহিত্য আবির্ভাব হয়েছে গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে অবলম্বন করে বেশ কিছু পদকর্তা আবির্ভাব হয়ে পড়ে, তারা বাংলা সাহিত্যের পদাবলীর ধারাটিকে ক্রমবিকাশিত করেছে। শুধু তাই নয়, শাক্ত পদাবলী অর্থাৎ শাক্ত গোষ্ঠী যারা, অর্থাৎ শক্তি দেবীর পূজা করে এরকম মানুষজন যারা, তারা কিন্তু এই এই ধর্মীয় গোষ্ঠীর প্রেরণা থেকেই কিন্তু শক্তি দেবীর উপাসনাকে কেন্দ্র করে শাক্ত পদাবলীর মতো সাহিত্য নির্মাণ করছেন। শুধু তাই নয়, অন্যান্য যে ধর্মীয় গোষ্ঠী ছিল সেই তাদের থেকে অর্থাৎ সুফি মতবাদ এবং তাদের সেই সুফি মতবাদের ভাবনা থেকেই কিন্তু বেশ কিছু সাহিত্য গোষ্ঠী নির্মাণ হয়েছে। ফলত ধর্মীয় গোষ্ঠীর প্রেরণা থেকেও কিন্তু মধ্যযুগের সাহিত্য নির্মাণ হয়েছে। এরপরে আসে লোক উৎসজাত প্রেরণা, অর্থাৎ সমকালীন সমাজে বাস্তবতার মধ্যে যে লোকজাত উপাদানগুলো ছিল, যে গল্প ছিল, গাল গল্পগুলো ছিল, সেই গল্পগুলো কোথাও না কোথাও গিয়ে পড়ে সাহিত্যের অঙ্গনে, মধ্যযুগের সাহিত্যের অঙ্গনে মূলত প্রবেশ করেছে। তোমরা জানো যে মৈমনসিংহ গীতিকার যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো আসলে তো মানুষের মুখে মুখে প্রচারিত হতো। সেই গানগুলো সাহিত্যিক মর্যাদা লাভ করেছে।
শুধু তাই নয়, এই গীতি সাহিত্য বা বাউল গান, এই বাউল গানটাও তো মূলত আসলে মধ্যযুগের সময়ে লালিত হয়েছে। স্বভাবতই বলতে পারি যে এই লোক উৎসজাত প্রেরণা থেকেই কিন্তু মধ্যযুগের সাহিত্য বিকশিত হয়েছে।